আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন তো ঘড়িতে 5:30 বেজে গেছে, অমনি আমার ঘুমটাও ভেঙে গেছে। এখন গ্রীষ্মকাল বলে যেহেতু বেলাটা একটু বড় হয়েছে, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। শীতকালে কিন্তু ওই 4:45টার মধ্যে উঠে পড়তাম। শীতের সময় তো ওই 4:45, 5টা থেকে অন্ধকার হতে শুরু হতো, তাই আর কি 4:45টার মধ্যে উঠে পড়তাম। কিন্তু এখন 5:30টার মধ্যে উঠেও দেখছি বাইরে রোদ আছে, তো সেই কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তা এখন ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখে চোখে জল নিয়ে নিয়েছি। আর মুখে চোখে জল নিয়ে প্রথমে আগে মুখটা ফ্রেশ করে নেব, মানে একটা গামছার সাহায্যে মুখটা মুছে নেব। তারপরে সোজা চলে যাব উপরে, কারণ এখন কিছুদিন ধরে একটা জিনিসের অভ্যাস করেছি, সেটা হচ্ছে একটু হাঁটা চলা। যেহেতু হাঁটা চলা তো একদমই হয় না, ওই সারাদিন বাড়িতেই থাকা হয়, আর ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর ছাড়া কিন্তু আর সময় দেওয়া হয় না নিজেকে। তাই ভেবে রেখেছি আজ থেকে একটু হাঁটাচলা করব। ডাক্তারবাবু তো বলেই ছিল, এই লাস্ট যখন চেক আপে গিয়েছিলাম, যে এবার থেকে একটু হাঁটাচলা করবে, ওপরে নামা ওঠা করতে পারো, তবে এমনটা নয় যে আগে 3-4টে সিঁড়ি মানে আর কি বের করে উঠে যেতে, সেই জিনিসটা না, আস্তে আস্তে ওঠানামা করবে, কোনো অসুবিধা হবে না। তো বলেছে একটু হাঁটাচলা করতে, সে আর কি আজ থেকে শুরু করে দিলাম আমার একটু বিকেলে হাঁটাচলা করা। তো হাঁটাচলা করা বলতে এখানে তো আমি বাইরে খুব একটা বের হই না দরকার ছাড়া, আর বাইরে যে হাঁটতে যাব সেরকম কোনো সঙ্গীও নেই। আর হাজব্যান্ডকে যে সাথে নিয়ে যাব, ও সবসময় বাড়িতে থাকে না আর কি, তাহলে ওকেও পাবো না। আর কোথায় সং খুঁজে বেড়াবো, তার জন্য আর কি ওপরেই বেছে নিলাম, মানে আর কি ছাদটাকে বেছে নিলাম হাঁটার জায়গা। তো ছাদটাকে প্রায় 10 থেকে 12 বারের মতন হেঁটেছিলাম। যাদের হাঁটাচলা করার কোনো জায়গা থাকে না, তারা কিন্তু ছাদটাকেই বেছে নেয়। আর আমার মনে হয় এটা তো বেশ ভালো, তুমি হাঁটাচলা করলেই হলো, তাতে সেটা বাইরে করো বা ছাদে করো, তোমার সং হচ্ছে হাঁটার সাথে। তো এখন ছাদে একটু হেঁটে নেব, তারপরে নিচে চলে যাব। তবে জানো তো, বিকেলের এই ওয়েদারে মানে গ্রীষ্মের সময় ছাদে যেতে যে কি মারাত্মক পরিমাপে ভালোটা লাগে, মানে বলে বোঝাতে পারবো না। বিয়ের পর যখন এখানে প্রথম এসেছিলাম, আমি তো কাউকেই চিনি না, আর বাইরেও খুব একটা বের হতাম না আর কি। তো ছাদেই প্রত্যেকদিন বিকেলে চলে যেতাম একটু ঘোরাফেরা করতে। 6টার থেকে 7টা পর্যন্ত ছাদেই সময় কাটাতাম নিজের সাথে। তো এখন তো এই প্রেগনেন্সির কারণে আমার ছাদে ওঠা একদমই হচ্ছিল না, তবে এখন থেকে ঠিক করেছি ওই সারাদিনে একবার ছাদে যাব। তো দেখো এখন ছাদে চলে এসেছি, আর ওয়েদারটা এত পরিমাপে ভালো লাগছিল। তো এদিকে দেখছিলাম পাখিরা নিজের বাড়ি যাচ্ছে, ওইদিকে সূর্যের অস্ত্র যাচ্ছে, বেশ ভালো লাগছিল। এতটাই ভালো লাগছিল যে কিছু বোঝাতে পারবো না তোমাদেরকে, তাই ভিডিওটাই ক্যাপচার করে নিলাম। আর আমাদের বাড়ির ঠিক পেছনটাতে এরকম কিছু মানে ছোটোখাটো একটা জঙ্গলের মতন আছে, যেখানে কিছু গাছ লাগানো আছে। তো এই জায়গাটা আমার বেশ পছন্দের। এখন নিচে চলে এসেছি, আর নিচে এসে প্রথমে আগে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। তারপরে বসে গেছি আটা মাখতে। আর আজকে হাজব্যান্ড বলেছিল টিফিনের সময় লুচি খাবে, তাই আর কি একটু মতো আটা নিয়েছিলাম। তো জায়গাটা দেখলাম, আটাটা যখন নিই তখন জায়গাটা মনে হচ্ছিল হ্যাঁ হয়ে যাবে। তারপরে আটাটা নেওয়ার পর বুঝলাম যে না, জায়গাটা একটু বড় নিলে হয়তো সুবিধা হতো, কারণ আটাগুলো পড়ে যাচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, নিয়ে যখন নিয়েছি ওটার মধ্যেই মাখতে হবে। তো এখন আটাটা ভালো করে মেখে নেব। আর আটার মধ্যে দিয়েছিলাম একটু রিফাইন্ড অয়েল আর লবণ, আর আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে করে কালো জিরেটা অ্যাড করে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে লুচি পরোটা হলে কিন্তু আটারই হয়ে থাকে, ময়দার জিনিসটা আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না। লুচির জন্য তো আটাটা মাখা হয়ে গেছে, এখন মেখে নিচ্ছি রুটির জন্য, মানে রাতের যেটা রুটি হবে। তো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, তখন ভালো করে আটাটা মেখে নেব। আমার প্রথম যখন 3 মাস প্রেগনেন্সি চলে, আমি কিন্তু আটা একদমই মাখতাম না, আটা কেন কোনো কাজই করতাম না। তবে 4 মাসের শেষ দিক থেকে শুরু করেছি একটু একটু করে বাড়ির কাজ করা। তবে এখন যেহেতু আমার 5 মাসে পড়ে গেছে, তাই আটাটা মাখতে আমার খুব একটা প্রবলেম হয় না, তাই আর কি দাঁড়িয়ে আটাটা মেখে নিচ্ছি।
আমাকে একজন দিদিভাই জিজ্ঞেস করেছে যে তোমার লাস্ট এলএমপি কত। তো আমি 3 মাসে যে ইউএসজিটা করেছিলাম, তো সেটা কেন দুবার করেছিলাম সেটা আমি বলেছিলাম একটা ব্লগ করব। তো এখন আমার সেই ব্লগটা করা হচ্ছে না বলে আমি তোমাদেরকে জানাতে পারছি না। আর লাস্ট এলএমপিটা আমাকে বলা হয়নি, সেটা বলা হবে 5 মাসে যখন আমার আরেকটা ইউএসজি হবে, ঠিক সেই মুহূর্তেই বলা হবে আমার লাস্ট এলএমপি কত। তো যাই হোক, তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো। 5 মাসের ইউএসজিটা হতে এখন আমার একটু দেরি আছে। আসলে ডাক্তারবাবু আর 2 সপ্তাহের মধ্যে 5 মাসের ইউএসজিটা আমাকে দিয়েছিল করতে, কিন্তু আমি যেহেতু সেই টাইমটাতে বাড়িতে থাকছি না, আমি একটু বাইরে যাব, কোথায় যাব না যাব সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। তার কারণে আমি ইউএসজিটার ডেট ইউএসজির যে ডেটটা ডাক্তারবাবু দেয় সেটা আমি লাস্ট দিক নিয়েছি। তো সেটা হওয়ার পরে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো আমার বেবির পজিশন ঠিক কিভাবে আছে। আর অনেকেই জিজ্ঞেস করছো যে দিদিভাই তোমার এখন কত মাস চলছে। দেখো, আমার এখন বাংলা হিসাবে যদি তুমি ধরতে চাও তাহলে পুরোপুরি 5 মাস এই চৈত্র মাসেই পড়ে গেল। আর যদি ইংরেজি মাস হিসাবে ধরতে চাও তাহলে কিন্তু আমার এই সবে মাত্র 4.5 মাস পড়ছে। আর কিছুদিন পর বলতে ওই হাতে গোনার 10 থেকে 12 দিন পরে আমার 5 মাসে পড়ে যাবে। আসলে আমরা বাঙালি তো, তাই আমাদের বাড়িতে বাংলা ডেট অনুযায়ী কিন্তু সব কিছুটা ধরা হয়। আরেকটা কথা জানে, অনেকেই বলছো যে তোমার লাস্ট পিরিয়ডসের ডেট কবে। আমার লাস্ট পিরিয়ডস হয়েছিল ওই 24শে নভেম্বর। তো তারপর থেকে ডেটটা কাউন্ট করা হয়েছে। আর ডাক্তারবাবু আমি যখন প্রথম ডাক্তার দেখাতে যাই তখন আমাকে বাচ্চা হওয়ার ডেট দিয়েছে, ডেলিভারি ডেট দিয়েছে যেটাকে বলে আর কি, ওই 31শে আগস্ট। তবে ওটা প্রথমে পিরিয়ডসের ডেট অনুযায়ী দিয়েছে। তবে এখন তো সেটা বলা সম্ভব হয়ে ওঠে না। যখন লাস্ট 9 মান্থ চলবে সেই টাইমে ডাক্তারবাবু আরেকটা ডেট দেবে যে কখন বেবি হবে, সিজার যাই হোক যেটাই হোক হবে। তো যাই হোক, এখন তার ওইটা বলা যায় না যে ডেটটা কবে দিয়েছে না দিয়েছে। তবে তোমাদেরকে আমি সবটাই জানাবো, সবটা আমি আমার প্রেগনেন্সি জার্নি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আজকে হাজব্যান্ডের জন্য লুচি বানিয়ে নিয়েছি, কারণ ও বলেছিল আজকে টিফিনে লুচি খাবে। আর শাশুড়িমা যেহেতু সন্ধে দিতে গেছে তাই লুচিটা আমিই বেলে নিয়েছি। যদিও কিন্তু আমি লুচি বেলতে পারি না, লুচি বেললে কেমন জানি আমার এধার ওধার হয়ে যায়। তবে আজকে দেখছিলাম লুচিগুলো খুব একটা যে পারফেক্ট গোল হয়েছে এমনটা নয়, তবে ঠিকঠাক হয়েছে। তো তার কারণে নিজেই বেলে নিচ্ছিলাম, কারণ শাশুড়িমা আসবে তারপরে লুচি করব, অনেকটাই সময় লেগে যাবে। আর ও যেহেতু ঘুম থেকে উঠেই খাবে তার কারণে আমিই করে নিচ্ছিলাম। তো দেখি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা দেখলাম বেশ ভালোই গরম হয়েছে। লুচিটা দিতে না দিতেই ফুলে উঠেছে। আর এরকম ফুলকো ফুলকে লুচি কার না ভালো লাগে, তাই না? লুচি বলো রুটি বলো, না ফুললে তো আমার একদমই ভালো লাগে না। যত লুচি ফুলবে রুটি ফুলবে ঠিক ততই ভালো লাগে। তো এদিকে দেখো লুচিটা কিন্তু বেশ ভালো ফুলেছে। তবে প্রথম লুচিটা কিন্তু নয়, প্রত্যেকটা লুচি আমার বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আর এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার ইউটিউবে আসা এই সবেমাত্র বলতে পারো 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে যে তোমরা এতটা ভালোবাসা দেখিয়েছো আমি সত্যি একদমই ভাবতেও পারিনি। তবে ভেবেছিলাম হয়তো 4 দিন 5 দিন পর পর ব্লগ করব, তবে এখন তোমাদের ভালোবাসাই মনে হচ্ছে প্রত্যেক দিনই ব্লগ করব। তো দেখা যাক, যেদিন শরীর ভালো থাকবে অবশ্যই চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ করার। তো এদিকে দেখো, একদিকে চাপিয়ে দিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি, কারণ আমরা পনিরটা খেতে ভালোবাসলেও প্রত্যেক দিন পনিরটা একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে যখনই রাতের দিকে সবজি হয় 2টো সবজি হয়। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড পনির খেতে খুবই ভালোবাসে, ওকে প্রত্যেক দিন পনির দিলেও ওর কোনো অসুবিধা নেই। তবে আমাদের পনিরটা প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, ওই মাসে 10-এ একবার খেয়ে থাকি। তাই আমাদের 3 জনের জন্য করে নিয়েছিলাম সয়াবিন আলু দিয়ে সবজি। আর এই প্রেগনেন্সির সময় তো সয়াবিনটা খাওয়া যে কতটা উপকার সেটা আর কি বলবো, তোমরা তো অনেকেই জানো। বেশি কিছু মশলা দিয়ে আমাদের বাড়িতে একদমই রান্না হয় না, তারপরে এখন তো আরোই হচ্ছে না যেহেতু আমার প্রেগনেন্সি চলছে। তো এদিকে সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু না। আর পনিরের মধ্যে দিয়েছিলাম একটু টমেটো কাঁচা লঙ্কা আর 4 মগজ বাটা। তো সেগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লাস্টে গরম করে পনির মশলাটা অ্যাড করে দেবো। তো এখন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই 30 সেকেন্ড কি 1 মিনিটের মতন ফোটানোর জন্য রেখে দেবো। তারপরে ওপর দিকে ছড়িয়ে দেবো পনির মশলা।
এখন প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি একটু করে মুড়ি খেয়ে থাকি। তো আজকের মুড়ি নিয়েছিলাম, তার মধ্যে একটু ছাতু, টমেটো আর একটা লঙ্কা নিয়েছিলাম আর একটু মতো তেল। আসলে সন্ধেবেলায় আমার এতটাই খিদে পেয়ে যায়, তার কারণে একটু মতো মুড়ি খাই। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পরেই সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে আগে শাশুড়ি মার আমি দুজনে মিলে রুটিটা করে নেব। তো শাশুড়ি মা ওদিকে বেলে দিচ্ছিলো আর আমি সেঁকে নিচ্ছিলাম। আর আজকে আর কোনো পরোটা হবে না, আজকে রুটিই হবে। কারণ ওই জলখাবারের সময় তো লুচি হয়েছিল, তবে আমি লুচি খাইনি, আমি তো মুড়িটাই খেয়েছিলাম। কারণ এখন একটু একটু গরম পড়ে গেছে, এখন তেল জাতীয় খাবার আর রাতের দিকে খাচ্ছি না, কারণ তেল জাতীয় খাবার খেলেই আমার বমি পেয়ে যাচ্ছে। তার কারণে এখন রুটিটা করে নেব। আর রুটিটা যে কি ফুলকো ফুলকো হচ্ছিল, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো রুটি হয়ে যাবার পর প্রত্যেক দিন কাজ হচ্ছে গ্যাসটাকে মুছে নেওয়া, কারণ গ্যাসটা না মুছলে সে সকালে অনেকটা ঝামেলা লাগে, তার কারণে আর কি সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিই। ওই যে ওপরে আটা গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে সেগুলোই মুছে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ সময় চলে এসেছে। যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আগে এগোনোটা একদমই সম্ভব নয়। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার পাশে থেকো। এখন রাতের খাবার নিয়ে নিয়েছি, আর আজকে রাতের খাবারে ছিল সয়াবিন আলুর সবজি, একটা রুটি, শিমের পায়েস আর 5টা পনির নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ডিনার। তো চলো তাহলে ভিডিওটা এত দূরে রাখলাম, আজকের মতো টাটা।